এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে পুরো দিনের ব্লগটি শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটির উপরে একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজকে অনেকদিন বাদে এবছরে আমাদের ধান লাগাইবে, তো ধানের জন্য চারা দিবে। তো ধান ভিজাবো, সেগুলো অলরেডি কিনে নিয়ে এসে রাখছে। তো প্রায় 4 বস্তা মতো নিয়ে আসতে, আরো লাগবে যেহেতু প্রায় অনেক জমি আমাদের এবছরে হবে। তো তার জন্য আর সকাল সকাল ওই ধানগুলো ভিজাইয়ে দেন, পরের দিন ওই একই টাইমে ধানগুলো উঠিয়ে আমরা বস্তায়তে রেখে দেবো অলরেডি, কারণ যেখানে চারা করবে সেখানে ধানের জমিটা রেডি করে রেখে চলে আসছে। তো আজকেই দিতে হবে, তো সেই সব কাজ আছে। তো ওইগুলো কমপ্লিট করার জন্য আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঝাড়ু দেওয়া কমপ্লিট, টুকিটাকি সমস্ত কাজই কমপ্লিট। এখন রান্না করব। ফ্রিজ থেকে আমি মাছ বের করে নিয়ে আসছি। দুঃখের বিষয় হলো যে আমার ফ্রিজে এখন গিয়ে দেখি কোনো মাছই নেই, এক টোপলাই মাছ আছে। এখন হাটের দিন মাছ না কিনা অব্দি কোনো রান্না বান্নায় সেরকম মাছ খাওয়া হবে না। এদিকে টিউবওয়েলের পাশে এসে দেখছি যে টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে, কখন কার হাত থেকে নষ্ট হয়ে গেছে নিজেও জানি না। এখন টিউবওয়েলের পাশে গিয়ে দেখছি টিউবওয়েল নষ্ট, ট্যাপ থেকে পানি নিয়ে আসলাম। আসলে সকাল সকাল এখন ওয়েদার খারাপ, তো টিউবওয়েলের পানি একটু ঠান্ডা, যেহেতু ফ্রিজের মাছ, তো টিউবওয়েলের গরম পানিটা নিতে চেয়েছিলাম, হলো না। তো মাছটা ভিজিয়ে রেখে চলে আসছি। এখানে রান্না করব, কি রান্না করব সেটা চিন্তাই ছিল না। একটা একটা করে হুট হুট করে যেটা যেটা চিন্তা হচ্ছে সেটাই রান্না করছি। এখানে ডাউল সিদ্ধ উঠিয়ে দিয়েছি আর ভাত উঠিয়ে দিয়েছি। কারণ হলো যে আমার চাচাতো ননদ একটু ঢেঁড়স নিয়ে এসে দিয়ে গিয়েছে, তো 2 দিন হয়ে গেল শুটকি হয়ে যাচ্ছে। তো ভাবলাম ডাউল আর ঢেঁড়স রান্না করে, আর মাছটা বের করেছি কিছু দিয়ে রান্না করি, কারণ আমাদের প্রায়ই দুপুরে রান্না করা হয় না, আবার মাঝে মধ্যে হুটহাট রান্নাও হয়ে যায়। এমনও দিন সকালের দিকে বেতাল, মানে বেতাল হয়ে গেলে কি হয়, সারাদিন রান্না করতে করতে চলে যায়। এটা ভালো হয় নাই, তো ওটা কি দিয়ে খাবো, এটা করতে করতে একবার একটা রান্না করি, সেটা ফুরিয়ে যায়, আবারও রান্না করতে হয়, এরকমই প্রায় প্রায় হয়ে যায়। তো এদিকে ডাউল উঠিয়ে দিয়েছে, ঢেঁড়স নিয়ে আসছে, ধুয়ে ওইটা কাটতেছিলাম। এদিকে এক খালা চলে আসছে, তার হাজবেন্ডের একটু ডক্টরের কাছে নিয়ে যাবে, সেই ডক্টরের কাছে আমরা প্রায়ই যাই। তো কখন বসে কি করে না করে সেই সব নিয়ে কথাবার্তা বলছিলাম। বলতে বলতে আমি ঢেঁড়স কাটছিলাম। আসলে আমার রান্না করার সময় এমন হয়ে গিয়েছে, কারণ হুটহাট রান্না তো, কোনটা রান্না করব কোনটা কি করব কোনটাই আমি রেডি করে রান্না করতে লাগেনি। তো তার জন্য হুটহাট করে রান্না করতে গিয়ে একটার পর একটা মানে ঝামেলাই হয়ে যাচ্ছে। ঢেঁড়স এদিকে কাটতেই পারিনি, কারণ এদিকে ডাউল হয়ে গিয়েছে। কিছুটা ঢেঁড়স রেখেই দিয়েছি প্রায়। তো যতটুকু কাটতে পেরেছি সেটাই তুলে দিয়েছি। এখন এটা তুলে দিয়ে এটা রেখে আমি মাছ দিতে গিয়েছিলাম। মাছ ধুয়ে নিয়ে এসে মাছটা ভাজতে ভাজতে এদিকে ধুন্দুল কেটে নিয়েছি। বেশি একটা ধুন্দুলও কাটতে পারিনি, দেখো কত অল্প। তারপরও আমি মশলা কষাতে কষাতে দু একটা দিয়েও দিয়েছি একটা একটা করে। তো এদিকে অল্পই হয়েছে। তো ভাবলাম যে 3টা আইটেম যখন হচ্ছে তখন অত চিন্তা নেই, অল্পই করেই হয়ে যাক। তো সেটা আমি কষাচ্ছিলাম। আর এদিকে ঢেঁড়সটাও নাড়ছিলাম। ঢেঁড়সটা অনবরত নাড়তে হয় জোর চুলা হওয়াতে, আরো যেহেতু লাকড়ির চুলা। আর এক জায়গায় জাল দিলে তো মানে আরেক চুলাও জাল যায়। এটা গ্যাসের চুলা না যে একটাতে অল্প আঁচ দিয়ে রান্না করব। তো এখন সমান তালে এক তালে যখন রান্না করতে যাই, দুটোই অনবরত নাড়তে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো এদিকে আমি এই তরকারিটা কষাইতেই পারিনি, তো পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে না আর কিভাবে কি করব। ওটাও ভাজিটাও নাড়তে হচ্ছে, আর এদিকে আবার এই তরকারিটাও করতে হচ্ছে। তো তার জন্য তাড়াতাড়ি করে পানি দিয়ে এখন মাছ দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, রান্নাটা কমপ্লিট করে নিব। এদিকে রান্না বান্না কমপ্লিট, আমি বেড়েও নিয়েছি। তো তা সবার খাওয়ার আগে আমি আগে শাশুড়ি মায়ের জন্য একটু উঠিয়ে রাখলাম, সে রোজা রাখছে আর এগুলো খুবই পছন্দ করে। তো আলাদা করে আমি একটু ঢেঁড়স ভাজি আর মাছ দিয়ে তরকারিতে উঠিয়ে রাখছি। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন ধান ভিজাইবো। তার জন্য যে যে পাত্রগুলোর দরকার, তো পাতিলগুলোর খুব একটা দরকার হয় না, তো তার জন্য পাতিলে ধানগুলো ভিজাবো। তো বড় জিনিস হলো আরো ভালো হয়, তো তার জন্য আমি গোসলের বড় বালতিটা নিয়ে নিয়েছি। ওটা সারাদিনের আর প্রয়োজন নয় আমাদের, যেহেতু অনেক কটা বালতি আছে। আর প্রায়ই আমাদের যে বালতিগুলো হয় সেটা হলো যে হুইল পাউডার নিয়ে আসে, ওই পাউডারের সঙ্গে একটা করে বালতি পেয়ে যায় 2 কেজির সঙ্গে। তো ওটা অনেক হয়ে যায়। আর আমাদের বালতিরও খুবই প্রয়োজন হয়, কারণ 3-4 জন যখন আমাদের ঢেঁড়স উঠাতে যাই তখন বালতিরই প্রয়োজন হয়। তো এগুলো থেকে যায়। তো এখন যেহেতু আপাতত ঢেঁড়স উঠানো বন্ধ, তার জন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালতিগুলো।
তো এদিকে আমি যেগুলোতে আমি ধান ভিজিয়ে রাখবো সেগুলো একটু ধুয়ে নিলাম। আর ধানগুলো নিয়ে আসার জন্য বাইরে আমি প্রস্তুতি হচ্ছিলাম। এদিকে সবাই বাধা দিচ্ছিল যে আজকে ভিজাবে কিনা, কারণ সিদ্ধান্ত নিচ্ছিল। আর এবছরে আমাদের সমস্ত ধানই জমি হচ্ছে পড়ে আছে। কারণ এখনো সবারই ধান মাঠে, ওইগুলো উঠাবে এখন, যে চারাগুলো দিবে আবার ওই ধান কেটে আবার ধান লাগাবে। তো এবছরে আমাদের ধান লাগানো হয়নি, কারণ গত বছরে এই সময় কোনো বৃষ্টিই ছিল না, ধান হয়নি। অনেক জমিতে ধান লাগিয়ে রেখে আসছিল, ধান হয়নি। ওই ভয়ে এই বছরে আবার ধান কোনো কিছুই লাগায়নি। এখন দেখছি যে এবছরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যারা লাগিয়েছে তাদের তো খুবই ভালো হয়েছে। তো আমাদেরই লস হয়ে গেল, কোনো কিছুই করা হয়নি। প্রত্যেকটা মাঠ এখন পড়ে আছে আমাদের। তো এবছর অনেক ধানি জমি রয়েছে, তো সেগুলোই লাগাবে। আর যেহেতু পড়ে আছে তো সবগুলো তো আগামী ধান লাগিয়ে ফেলবে। এদিকে আমি ক্যামেরা অন করে ভিডিও করছি, দেখে আমার এই ভাগ্নেটা দেখো তার ভাইকে নিয়ে এসে কি করে মানে নাচছে ক্যামেরার সামনে, আসলে দেখাতে চাচ্ছে যে ওর একটা ভাই আছে। তো এদিকে আবারও আমি ধানের বস্তা খুলছিলাম, ওদিকে পাশ থেকে আপনাদের ভাইয়া মানা করছে যে আগেই খুলো না, আব্বু থেকে শুনে নি। তো আমি তো আমার শ্বশুর আব্বুর কাছ থেকে শুনেই নিয়েছি যে হচ্ছে মানে ধান লাগাবে, মানে ধান ভিজাইবে, সরি। তো তারপরে যখন সিদ্ধান্ত হলো যে যেহেতু মানে কেউই এখনো চারা সেভাবে দেয়নি, দু একজন দিয়েছে। তো যেহেতু আমাদের মাঠ পড়ে আছে, যাদের মাঠ পড়ে নেই তো তারা কিন্তু অনেক এখনো 15 দিন পরে দিবে, কিংবা 10 দিন পরে দিবে। আমাদের আগে দিচ্ছি, কারণ হচ্ছে মাঠ পড়ে আছে। আর মানে আগুর যে না হচ্ছে জমিটা হয় সেটাই করব। তো তার জন্য এই দেখো একে একে আমি এই ধানগুলোর বস্তা খুলে নিচ্ছি, আর এখন পাতিলে ঢেলে ঢেলে দিচ্ছি ভিজাইবো। তো এর মধ্যে জানি না কেন এত দড়ি পাচ্ছি, তো এগুলো মনে হয় কেউ ঝেড়েও এই ধানগুলো প্যাকেট করেনি। গ্রামে থাকার মজাও আছে আবার কষ্টও আছে, তবে আমি কোনোদিনও কিন্তু এরকম ধানের চারা, ধান লাগানো, ধান কাটা কোনো কিছুই দেখিনি। শ্বশুরবাড়িতে আসার পর থেকে এই সমস্ত কিছুর অভ্যস্ত হয়ে গিয়েছে, এখন আর কোনো কষ্টও হয় না এই কাজগুলো করতে, খুবই ভালো লাগে। তো এখন না আমার শহরের দিকে গেলে আর এই গ্রামের সমস্ত কিছু মিস করি, ভালো লাগে না। কাজ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গিয়েছে যে আমি আমার বাবার বাড়িতে গেলেও এখন আর তেমন একটা ভালো লাগে না, কারণ এই বসে থাকতেও ভালো লাগে না। তো দেখো ধানগুলোর প্যাকেট আমি একটা একটা করে খুলে দেন ভিজিয়ে রাখবো, তার জন্য পাতিলে কি সুন্দর করে আমি ঢেলে রাখছি। তো ধানগুলো খুবই ভালো ছিল। আব্বু দেখে নিল যে ধান কেমন হয়েছে, কেনাটা ঠিক আছে কিনা। আর সে এখন চলে যাচ্ছে আবারও ধান নিয়ে আসতে, কারণ আমাদের এগুলো তো হবে না, প্রায় 15 থেকে 16 বিঘা মতো আমাদের জমি, তো মাত্র 4 বস্তা। আর আসলে এটা আগে থেকে কিনে নিয়ে আসা, কারণ হচ্ছে সামনে সবাই বুঝছিল যে মনে হয় ধানের মানে বীজটা একটু কম পাবে, হয়তো শর্ট পড়বে, পাবে না বাজারে। তার জন্য আগে থেকে মাত্র 4 বস্তা কিনে নিয়ে আসছিল। তো এখন আরো কিছুটা লাগবে, তার জন্য নিয়ে চলে গিয়েছে বাজারে। আর কিছু প্যাকেট নিয়ে আসছে, ওইগুলো আমরা পরে হচ্ছে ভিজিয়ে দিব, আগামীকাল কিংবা 2 দিন পরে দিব, কারণ সেই চারাগুলো চারার জন্য জায়গা এখনো হয়নি। মাত্র আমাদের 5 কাঠা মতো জায়গা হচ্ছে চারার জন্য সেখানে রেডি করে রাখা হয়েছে। আবার কিছু রেডি করে রাখা হয়েছে দূরের মাঠ, তো সেগুলো পরে লাগাবে। তার জন্য হচ্ছে আগে যেখানে চারাগুলো আগে দিবে সেগুলো আগে ভিজিয়ে নিচ্ছি, কারণ অনেকটা চারার প্রয়োজন। আবার কিছু চারা বেশি হয়ে গেলে তো চারা বিক্রিও হয়ে যায়, তো তার জন্য বেশি করেও মাঝে মধ্যে দেওয়া হয়। তো এই তো ধানগুলো এখন আমার ঢালা হয়ে গিয়েছে, আমি এখন ভিজিয়ে দিব পানি দিয়ে। দেন তারপরে এগুলো সরিয়ে একটা সুন্দর জায়গায় রেখে ঢেকে রাখবো, কারণ আমাদের বাড়িতে প্রচুর কবুতর আছে, আর কবুতরগুলো খুবই জ্বালাতন করে। আর আসলে ধান যখন প্রথমে পানি দেওয়া হয় তখন আস্তে আস্তে ধান শুকিয়ে যায়, তখন ওই কবুতর লেগে খেয়ে নেয়। তো এটা শুকানো অবধি আমাদের সময় দিতে হয়, তারপরে ধান শুকিয়ে গেলে আবার পানি দিতে হয়, তো এজন্য আমাদের মেনলি ঢেকে রাখা হয়। তো এই তো ধানে পানি দেওয়া শেষ, এখন আমরা এগুলো রেখে দিয়ে আসবো। ধান তো ভেজানো শেষ, তবে এগুলো এখন সরিয়ে ফেলতে হবে। তো একলা তো পারবো না, কারণ এখানে ধান রয়েছে, পানি রয়েছে, খুবই ভারী হয়ে গিয়েছে। তো দেবরকে বললাম আমাকে একটু হেল্প করে দাও, কারণ আমি একা পারবো না। তো সবাই এখন চলে গিয়েছে, যে যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমি আর ও পাতিলগুলো একসঙ্গে নিয়ে চলে যাচ্ছিলাম। ও পাতিল আর বালতি একসঙ্গে ধরতে চেয়েছিল, ও হয়তো বালতিটা নিতে পারতো কিন্তু বালতিটা ভেঙে যেত, কারণ প্রচুর ভারী।
তো হয়তো ভেঙে যেত আর অনেক দিনকার এই বালতিটা। তো ওকে বললাম যে একটা একটা করে নিয়ে যেতে। তো আমরা দুজন একটা একটা করে ধরে যে জায়গাটাতে আমি রাখছি ওই জায়গাটাতে তেমন কেউই ওখানে চলাফেরা করে না, যাওয়া আসাও সেরকম একটা হয় না। তো ভাবলাম ওখানেই রেখে একটু সুন্দরভাবে ঢেকে রাখবো, কারণ ওই তো বললাম কবুতর আছে। আর আপনাদের হচ্ছে কাদের কাদের হচ্ছে ধান লাগানো হচ্ছে, এখন চারা দেওয়া হচ্ছে, তারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর গ্রামের ভিডিওগুলো দেখতে একটুও যদি পছন্দ করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন, তাহলে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগবে এবং আগ্রহ হবে। তো সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমার গ্রামের ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে। তো এদিকে প্রায় শেষ, আর একটা মাত্র আছে, চারটাই ছিল। আর চারটা বস্তায় একই ধান ছিল। তো ওই ধানগুলো হচ্ছে আলাদা আলাদা করেই রেখে দিলাম, কারণ একটাতে আটতো না। তো তার জন্য অল্প অল্প করে মেপে মেপে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আজকের মতো রেখে দিব, আর আগামীকাল কিভাবে উঠে ডেইলি ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগামীকাল কিভাবে ধানগুলো উঠায় রাখছি, কিভাবে বস্তা পরে রাখছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ডেইলি ব্লগগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এদিকে আমি একটা বস্তা দিয়ে ঢেকে রেখেছি, আর একটা বস্তা দিয়ে আমি আরেকটা ঢেকে রাখবো। আর এখন হচ্ছে আমি এই বস্তাগুলো রেখে দিব। আপনারা কে কে এরকম ধানের বস্তা দিয়ে শৌখিন জিনিস, পাপোশ এসবগুলো বানান? কিন্তু আমার সেভাবে হয়ে ওঠে না। একবার চেষ্টা করেছিলাম বানানোর জন্য, আমি অর্ধেকটা বানিয়ে এখনো রেখে দিয়েছি, সেটার কাজ এখনো অবধি আমার হয়নি, আর সাহসও হয় না, ইচ্ছেও করে না। যতটুকুই সময় পাই হয়তো অন্য কাজ করি, এখন আবার ব্লগিং লাইফে আছি, ব্লগ করা হয়, ভিডিও করা হয়, এডিট করা হয়, সেই সব ব্যস্ততা নিয়ে আর এই দিকের আমার সেরকম ইচ্ছেও হয় না, করার মনও থাকে না। তো আমি তারপরও সুন্দরভাবে এগুলো গুছিয়ে রাখি, সবাই অন্য অন্য কাজে লাগিয়ে ফেলে, দরকারও হয়। আর সব থেকে বড় দরকার হয় আমার শ্বশুর মশাইয়ের, মানে শ্বশুর আব্বুর, কারণ হচ্ছে এগুলো সুন্দরভাবে বেঁধে যখন গাছ লাগায় পিঠে দিতে হয়। তো তার জন্য আরো ওইগুলো খুবই দরকারি হয়। তো এই বছরে হয়তো পারবে না, গত বছরও আমাদের ধান হচ্ছে খেজুরের গুড় লাগাইতে পারেনি, এবছরও পারবে কিনা জানি না। তো এই দেখো কতটুক মাছ নিয়ে চলে আসছে, এগুলো হচ্ছে কই মাছের বাচ্চা। একজন কমেন্ট করেছে যে এগুলো হচ্ছে খলসে মাছ। খলসে মাছ না, এগুলো আমরা মাছ চিনি, কারণ অনেক মাছ খেয়েছি খলসে মাছ। এমনও হয়েছে যে একদিনে আমাদের প্রায় 10 কেজি মতো মাছ নিয়ে আসছে, 4-5টা দেবর একসঙ্গে গিয়ে বিল থেকে মাছ মেরে নিয়ে আসছে। আর পুরো খলসে মাছ এমন হয়েছে 3-4 কেজি করে আমরা ভাগে পেয়েছি। তো প্রচুর মাছ খেয়েছি। আর আমাদের মতো মাছ হয়তো কেউই এই ছোট মাছ এত মাছ খায় না, আমাদের এই সারাদিনে প্রায় 3-4 কেজি করেও মাছ করতে হয়েছে এরকম, কারণ 1 ঘন্টা পর 2 ঘন্টা পর পরই মাছ ঝেড়ে নিয়ে আসতো। তো এখন আপাতত সেরকম তো বর্ষা লাগেনি আর পানিও কম, এখন আপাতত মাছ হচ্ছে, প্রচুর মাছ হচ্ছে। আর এই মাছগুলো এখন কিন্তু কয়েকদিন পর আমরা খেতে পারবো। এদিকে যে পরিমাণ মাছ, অল্প পরিমাণ মাছ, ওই মাছটা কাটতে বসে আর কাটতে পারছে না, কারণ দেখো ডাকাডাকি হাঁকাহাঁকি শুরু হয়ে গিয়েছে। এদিকে পোয়াল কুচি করতে লেগে পড়েছে, আর এখন এই পোয়ালের ঘর মানে একবারে ভরে যাচ্ছে। তো ওইগুলো সামনে একজনের থাকতে হয়, কারণ সামনে না থাকলে এক জায়গাতেই পালা পড়ে যায়, তখন আর পোয়াল কুচি করতে পারে না। তো জায়গাটা আমি সুন্দরভাবে এখন এই পা দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে পোয়ালগুলো করছে, কারণ এই বর্ষার সময় একদিনে পোয়াল কুচি করলে খুবই ভালো হয়, আর এই ঘরটা ভর্তি করে রাখলে 7-8 দিন ইজিলি চলে যায়। তো সেরকম একটা কষ্ট আমাদের আর পরে করতে হয় না। তো সবাই মিলে যখন একসঙ্গে লেগে পড়েছে, তার জন্য আমি এখানে এই বলগুলো সুন্দরভাবে এখানে এক জায়গায় করে সুন্দর করে এই ঘরটা পূরণ করার চেষ্টা করছিলাম। তো এখানে আর পরে থাকলাম না, কারণ শ্বশুর মশাই চলে আসছে আর আমার মাছও কাটা হয়নি। তো শ্বশুর আব্বুকে দিয়ে চলে আসছি মাছ কাটতে। এগুলো কিন্তু খলসে মাছ ছিল না, কই মাছ ছিল। যারা কমেন্ট বক্সে আবারও বলেন যে এগুলো কই মাছ, মানে খলসে মাছ, খলসে মাছ না, এগুলো কই মাছের বাচ্চা ছিল, দেন গোরপন ছিল। তো মাছ কাটাকাটি হয়ে গেছে, এখন ধুয়ে রেখে দিলাম, এটুকু তো আর রান্না করতে পারবো না, তো তার জন্য ফ্রিজে রেখে দেবো। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন।